আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বাংলাদেশের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব বিএনপির দুঃসংবাদ প্রকাশ। এরপর জানাবো ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ ইনকলাব মঞ্চের। এদিকে সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট। জানাবো এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে। এবং সর্বশেষ জানিয়ে দেব শনিবার ভোটার হবেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। বিএনপির দুঃখ প্রকাশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা ঘিরে ঢাকায় জনদুর্ভোগের জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এই দুঃখ প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি আজ বেলা 2:08 বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়। এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় লাখ লাখ লোকের সমাগম হয়। ঢাকা মহানগরীতে যেন জনসমুদ্রে পরিণত হয়। ঢাকা মহানগরীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট দুর্ভোগের সৃষ্টি হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত। এ অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এদিকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। নেতাকর্মীরা দলবদ্ধভাবে এসব বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তার সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও রয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। বিকেল 4টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। শহীদ ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের মুখ। তিনি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি। অনেকদিন ধরেই তিনি গণসংযোগ করে আসছিলেন। 12 ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। তাকে মাথায় গুলি করার পর আত্মাতিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18 ডিসেম্বর মারা যান তিনি। গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে তার জানাজা হয়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছে ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ তারা শাহবাগ মোড় অবরোধ করে। শাহবাগ মোড় অবরোধে অংশ নেওয়া ব্যক্তিরা আপোষ না বিপ্লব, বিপ্লব বিপ্লব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন, এই অবরোধ চলছে, এই অবরোধ চলবে, বিচার না হওয়া পর্যন্ত তারা যাবেন না। আবদুল্লাহ আল জাবের বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির যে লড়াই ছিল তা চলছে। ওসমান হাদিকে সামনে রেখে এই লড়াই চলবে। সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের সংকট। বাংলাদেশের সম্প্রতি যখন সহিংস বিক্ষোভ চলছে, এরই মধ্যে সময় একজন হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ড ঢাকা ও দিল্লির মধ্যে চলমান টানাপোড়েনকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। একে অপরের বিরুদ্ধে সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ তুলতে থাকায় একসময়ের ঘনিষ্ঠ ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামত অযোগ্য হয়ে পড়ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারতে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করেছে। নিহত 27 বছর বয়সী দীপুচন্দ্র দাস বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিলেন। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত সপ্তাহে ময়মনসিংহে একদল লোক তাকে পিটিয়ে হত্যা করে। রাজধানী ঢাকায় আলোচিত ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা আগে ঘটনাটি ঘটে। হাদির সমর্থকদের অভিযোগ, হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের যোগসূত্র আছে এবং তিনি ভারতে পালিয়ে গেছেন, যা মুসলিম প্রধান বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও উস্কে দিয়েছে। এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে? 12 ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সাথে আসন সমঝোতার আলোচনা করছে এনসিপি। এর মধ্যেই দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছে উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির একজন কেন্দ্রীয় নেতা। জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় গেলে দলটির কেন্দ্রীয় পর্যায়ের আরও কেউ কেউ পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। ফলে প্রশ্ন উঠছে, সমঝোতার বিষয়ে দলের মধ্যে ঐক্যমত না থাকলেও এনসিপি কেন জামায়াতের দিকে ঝুঁকছে?
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনার প্রতিশ্রুতি, ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস দেখানোর পর শেষ পর্যন্ত কয়েকটি আসনের জন্য পুরনো রাজনৈতিক শক্তির সঙ্গেই জোট বাঁধার আলোচনা এনসিপিকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে। যদিও এনসিপি নেতারা বলছেন সমঝোতার বিষয়ে এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি, কয়েকটি দলের সাথেই তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সংস্কার প্রশ্নে জামায়াতের সাথে তাদের অবস্থানগত সামঞ্জস্য থাকার কারণে দলটির সাথে আসন সমঝোতার দিকে ঝুঁকছে এনসিপি। তবে বিএনপির সঙ্গে আলোচনায় আসন সমঝোতা না হওয়াও দলটি জামায়াতের কাছে ঘেঁষার একটা কারণ বলে মনে করছেন অনেকে। শনিবার ভোটার হবেন তারেক রহমান। ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আর কোনো আইনি জটিলতা থাকবে না, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়া আছে। পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় ভোটার নিবন্ধনের পদ্ধতি চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন প্রস্তুত আছে, প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট করা আছে। ভোটার হওয়ার পর নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনো জটিলতা দেখছি না। তিনি আরও বলেন, এখানে দুটো দিক রয়েছে, তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা এবং কেপিআই হিসেবে নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা। দুই দিকের সেফটি ও সিকিউরিটি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় স্টেপ নেবে। তারেক রহমান কোথায় ভোটার হবেন, গুলশানের বাসায় নাকি নির্বাচন অফিসে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে দুইভাবেই হতে পারে, যে কোনো একটা বেছে নেওয়া হতে পারে, যথাসময়ে বিষয়টি জানানো হবে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন। তবে তফসিল ঘোষণার পর সাধারণ নিয়মে মাঠ পর্যায়ে ভোটার হওয়ার সুযোগ না থাকায় বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকে।